আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। সেই শুরু থেকে এক্সিস মেডিকেল স্কুল ভিন্নধর্মী কিছু আয়োজন করে চলেছে। ইতোমধ্যে আমরা ১৪০০ ভিডিও আপলোড করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আসন্ন তৃতীয় প্রফেশনাল পরীক্ষাকে সামনে রেখে শুরু হয়েছে রিটেন সেশন। আজকে আমি নিয়ে এসেছি প্যাথোলজি পার্ট 2 রিটেন সেশন। আজকে আমাদের রিটেন সেশনের টপিক হচ্ছে ইনফ্লামেশন, হেলিং অ্যান্ড ফাইব্রোসিস। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন সুদূর নেপাল থেকে দিবেশ ঝা ভাইয়া। ভাইয়া রংপুর মেডিকেল কলেজ হসপিটালের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আজকের টপিক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। ভাইয়ার সাথেই আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকের হোস্ট হিসেবে আমি আছি শাওন, অপ্রজ, সৃষ্টি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, সেশন 2016-17। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেশনটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সৃষ্টি আপু, এই তো ভালো আছি। আর আশা করি যে আপনারাও সবজন ভালো আছেন। আর আমি হচ্ছে অ্যাক্সিস মেডিকেল পরিবারকে ধন্যবাদ দিতে চাচ্ছি। কারণ হচ্ছে যে অ্যাক্সিস মেডিকেল পরিবার আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে আমি আমার বক্তব্যটা দিতে পারতেছি আর এবং আমার নলেজ গুলা শেয়ার করতে পারতেছি, যেটা হচ্ছে যার জন্য হচ্ছে আমার ছোট ভাই বোনদের উপকার হবে। আশা করি যে এই সেশনটা শেষ হওয়ার পরে যারা যারা এই সেশনটা দেখতেছেন তাদের জন্য তাদের প্রফেশনাল পরীক্ষার জন্য হেল্প হবে। আর আজকে এই সেশনে আমি হচ্ছে কোয়েশ্চেন গুলা আমি কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলা স্লাইড প্রিপেয়ার করে আসছি। আর এই সেশনের ডিসকাশন প্যাটার্নটা থাকবে যে আমি কোয়েশ্চেনটার কোয়েশ্চেনটার অ্যান্সার প্রিসাইজ ভাবে দিব, যেগুলা আপনারা হচ্ছে রিটেন খাতায় লিখবেন। আর আশা করি যে এই সেশনটা আপনাদের জন্য লাভবান হবে। আর আমি আশা করি যে যারা যারা এই সেশন দেখতেছেন তারা তারা এই সেশন থেকে উপকৃত হবেন। তাহলে আপু আজকে ধন্যবাদ চলি। ভাইয়া। আজকে ভাইয়া তো তাহলে বলেই দিলেন, ভাইয়া স্লাইডের মাধ্যমে আমাদেরকে দেখাবেন। আমার মনে হয় আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেশনটি খুব সহজেই এখানে পড়াটা হয়ে যাবে আমাদের। তাহলে ভাইয়া চলেন কথা না বাড়িয়ে আমরা সেশনটি শুরু করে ফেলি। জি আপু। আজকে প্রথম টপিক হচ্ছে ভাইয়া ইনফ্লামেশন। ভাইয়া আমরা ইনফ্লামেশন বলতে কি বুঝবো? তাহলে আগে ডেফিনিশন অফ ইনফ্লামেশনটা ডিসকাস করি। আমি প্রিসাইজ ভাবে ডেফিনিশনটা বলতেছি। ইনফ্লামেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রিঅ্যাকশন অফ ভাস্কুলারাইজড লিভিং টিস্যু টু এক্সটার্নাল ইনজুরি প্রোভাইডেড দ্যাট দ্য ইনজুরি ডাজন্ট ড্যামেজ দ্য টিস্যু। এটা হচ্ছে ইনফ্লামেশনের ডেফিনিশন, যেটা আপনারা অ্যান্সার পেপারে লিখবেন প্রিসাইজ ভাবে। আর যদি আমাকে এটা এক্সপ্লেন করতে হয়, আমি এক্সপ্লেন করব যে ইনফ্লামেশনটা একটা এমন একটা প্রসেস যেটা হচ্ছে লিভিং সেলে হয়, এটা ডেড সেলে হয় না, লিভিং সেলে হয় এবং ওই সেলকে ভাস্কুলার থাকতে হয়। আর এই এই লিভিং থাকার পরে আর ভাস্কুলার থাকার পরে ইনফ্ল্যামেটরি চেঞ্জ গুলো আসবে। আর এই ইনফ্ল্যামেটরি চেঞ্জ গুলা হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। আর হচ্ছে we can classify inflammation broadly on the basis of duration into acute and chronic inflammation আপু। ভাইয়া আমরা তো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন আপনি বলেই দিলেন দুটি টাইপ। এখন এরপরে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন সম্পর্কে। এই সম্পর্কে কিছু বলেন। জি আপু, অ্যাকিউট ইনফ্ল্যামেশনের বেসিক্যালি 5টা কার্ডিনাল ফিচার আছে, যেটা আমি বলতে চাচ্ছি। রুবর 1 হচ্ছে রুবর, 2 হচ্ছে ক্যালর, 3 হচ্ছে ডলার, 4 হচ্ছে টিউমার এন্ড 5th হচ্ছে ফাংশিওলেশিয়া। এই পাঁচটা পাঁচটা রুবর, ক্যালর, ডলার, টিউমার, ফাংশিওলেশিয়া, এই পাঁচটা হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশনের কার্ডিনাল ফিচার। রুবর মানে হচ্ছে ইনক্রিজ রেডনেস, ক্যালর মানে হচ্ছে ইনক্রিজ টেম্পারেচার আর ইনক্রিজ ওয়ার্মথ, ডলার মানে হচ্ছে ডলার মানে হচ্ছে পেন, টিউমার মানে হচ্ছে সোয়েলিং, আর ফাংশিওল্যাশিয়া মানে হচ্ছে ডিক্রিজ অর হ্যাম্পারিং অফ ফাংশন। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। যদি আমাদের হাতে একটা ফুলা হয়, যদি আমাদের হাতে কোনো কারণে ইনফ্লামেশন হয়, ফর এক্সাম্পল লেটস সে অ্যাবসেস, তাহলে ওখানকার স্কিনটা রেড হবে, টেম্পারেচারটা বাড়বে, পেনও হবে আর ফুলবে। সাথে সাথে আমরা হাতটা ভালো করে নড়াচড়া করতে পারবো না, যার মানে হচ্ছে এর ফাংশনটা হ্যাম্পার হয়েছে, হাতের ফাংশনটা হ্যাম্পার হয়েছে। এর মানে হচ্ছে ফাংশনাল। তো এই 5টা ফিচার হয়েছে অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন আপু।
ভাইয়া, থ্যাংক ইউ অনেক সুন্দর করে আমাদেরকে বলার জন্য। এরপরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া, ডিফারেন্স বিটুইন অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন এ সম্পর্কে কিছু বলেন। জি আপু, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা রিটেনে আসে। আচ্ছা, আসলে অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশন টু টাইপস অফ ইনফ্লামেশন বেসিক্যালি, যেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিউরেশনে ক্লাসিফাই করা হচ্ছে। যদি আমাকে ডিফারেন্স বলতে হয়, প্রথমটা বলবো যে আমি হচ্ছে অ্যাকিউট inflammation on the basis of time or onset. Acute inflammation starts over short period of time, that is it starts acutely or abruptly, whereas chronic inflammation starts gradually or insidiously. Number one difference টা গেল। সেকেন্ড ডিফারেন্সটাই আসি, যেখানে সেলস এর কথা আসবে। সেলস অফ অ্যাকিউট ইনফ্লামেশন আর ফার্স্ট হচ্ছে নিউট্রোফিল, তারপর এর সাথে বেজোফিল আর ইওসিনোফিল থাকতে পারে, বাট মেইনলি হচ্ছে নিউট্রোফিল। সাথে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল মেইনলি হচ্ছে লিম্ফোসাইট, এর সাথে ম্যাক্রোফেজ, মোনোসাইট, ইপিথেলয়েড সেলস, প্লাজমা সেলস গুলা থাকতে পারে। আর তারপরে তার ডিফারেন্সটা আসি, যেটা হবে যে আমরা নেচার অর মরফোলজি অফ ইনফ্লামেশন নিয়ে আসবো। অ্যাকিউট ইনফ্লামেশনটা জেনারেলি হবে সুপুরেটিভ অর প্রোডাক্টিভ, মানে এখানে ডিসচার্জ থাকবে। বাট ক্রনিক ইনফ্লামেশনের একটা ওরিয়েন্টেশন, একটা মরফোলজি থাকবে, যে এখানে বেশি করে ফাইব্রোসিস এন্ড হিলিং গুলা দেখা যাবে, এই প্যাটার্নটা দেখা যাবে আপু। আর এটা হলো বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন। তারপরে একটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে হোয়াট কেমিক্যাল মেডিকেল আর রেসপন্সিবল ফর অ্যাকিউট ইনফ্লামেশন। আচ্ছা, যখন আমরা কেমিক্যাল মিডিয়েটরস এর কথা বলবো, দ্য কেমিক্যাল মিডিয়েটরস হুইচ আর রেসপন্সিবল ফর অ্যাকিউট ইনফ্লামেশন, আই হোপ আপনারা নোট করতেছেন যারা যারা এই সেশন দেখতেছেন। বেসিক্যালি চারটা মেইনলি কেমিক্যাল মিডিয়েটর আছে, যে ফার্স্ট অফ অল হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ভাসো অ্যাক্টিভ অ্যামাইন্স লাইক সেরোটোনিন এন্ড হিস্টামিন এন্ড সেরোটোনিন, নাম্বার ওয়ান। নাম্বার টু টা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, ফর এক্সাম্পল prostaglandins, prostacyclins, thromboxane, leukotrienes and lipoxins. থার্ড ওয়ানটা হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেম, যেটা C1 to C9 এ থাকবে। আর ফোর্থ ওয়ানটা হচ্ছে যে সাইটোকাইন্স এন্ড কাইনিনস। সাইটোকাইন্স মধ্যে থাকতেছে হচ্ছে আপনার ইন্টারলিউকিন, মেইনলি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, যেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে। আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে হচ্ছে ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 17 এন্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। আর এগুলা চারটা যেগুলা আমি বললাম, আমি আবার রিপিট করতে চাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ ভেসোঅ্যাক্টিভ amines, which are histamine and serotonin. Second one is arachidonic acid metabolites. Third one is complement system, and fourth one is cytokines. uh, um, cytokines সাথে সাথে এর সাথে আরো মাইনর ফ্যাক্টরস গুলা আছে, যেমন হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টর, কাইনিনস এটসেট্রা। তো এগুলা ছিল হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের কেমিক্যাল মিডিয়েটরস গুলা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া আপু, স্লাইড ওয়ালাইকুম দেখতে সালাম। পাচ্ছি না। জি জি আপু, আমি স্লাইডটা হোস্ট করতেছি না, সৃষ্টি কোয়েশ্চেন গুলা বলতেছে আর আমি তার অ্যান্সার গুলা দিচ্ছি। তবে যদি স্লাইডটা দেখা লাগে, তাহলে আমি ভাইয়া স্ক্রিনটাও স্লাইড হোস্ট দেখাইলে ভালো করতেছি। হবে আর কি, মানে আচ্ছা রিটেন তো। আচ্ছা, জি আপু, স্লাইড দেখতে পারতেছেন? জি জি ভাইয়া, স্লাইড দেখতে পাচ্ছি, থ্যাংক জি ইউ ভাইয়া। ভাইয়া। আমি আশা করি যে আপনারা যারা যারা লাইভ সেশনে আছেন সবাই স্লাইড দেখতে পারতেছেন। হোপফুলি হচ্ছে যে এখানে আমরা ইনফরমেশন আছি, আমরা নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর কোয়েশ্চেনটা ডিসকাস করে ফেলছি, যেটা হচ্ছে আমাকে সৃষ্টি জিজ্ঞাসা করছে নাম্বার ওয়ান, টু, থ্রি এন্ড ফোর। আর আমরা হচ্ছে 6 নম্বরে আসি। 6 নম্বর কোয়েশ্চেনটা আছে যে হোয়াট ইজ কেমোট্যাক্সিস। তাহলে chemotaxis can be defined as unidirectional movement of leukocytes towards attractants, which may be chemoattractants. আর chemotaxis হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার, যে একটা ইম্পর্টেন্ট ফিচার বাই which leukocyte functions. মানে ফর এক্সাম্পল, let me give you an example. For example, a bacterial cells appears into our system. So for this, leukocyte will come into action and will migrate towards the bacterial cells. And the main cause of migration is due to concentration gradient of the bacterial cells and
এখানে হচ্ছে যে সেলটা কেমোট্যাক্সিস ডিসপ্লে করতেছে, ফর এক্সাম্পল লিউকোসাইট, সেখানে হচ্ছে ওই কেমো অ্যাট্রাক্টেন্টের একটা রিসেপ্টর থাকবে। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে কেমোট্যাক্সিস, এই মুভমেন্টকে বলা হয়েছে কেমোট্যাক্সিস। সো যখন আমাকে প্রিসাইজ ভাবে বলতে হয় তখন আমরা বলবো হচ্ছে কেমোট্যাক্সিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ লিউকোসাইটস টুয়ার্ডস অ্যাট্রাক্ট্যান্ট। আর তারপরে কোশ্চেনটা আসি, লিস্ট দ্য মলিকিউলস এন্ড সাইটোকাইনস ইনভলভড ইন প্রসেস অফ ইনফ্লামেশন। জি আমি এই কোশ্চেনটা একটু আগেই ডিসকাস করে ফেলছি যে হোয়াট আর দ্য কেমিক্যাল মিডিয়েটরস রেসপন্সিবল ফর অ্যাকিউট ইনফ্লামেশন, এটা সেম কোশ্চেন। তারপর আমি একটু ব্রিফলি এই অ্যান্সারটা রিপিট করতে চাই যেহেতু আপনারা নোট করতে পারবেন। এই কথা হচ্ছে রবিন্স প্যাথোলজি বইয়ের কথা, যে mainly four molecules are involved in inflammation. Number one is vasoactive amines like serotonins and histamines. Number two is arachidonic acid metabolites. Number three is complement system, and number four is cytokines. তো এই চারটা ছিল, এর সাথে সাথে প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টর থাকবে, কাইনিনস থাকবে, এটসেট্রা। তো এগুলা গেল। এন্ড সাইটোকাইন্স, যদি আমাকে স্পেসিফিক্যালি সাইটোকাইন্স যেহেতু এখানে আছে, সাইটোকাইন্স ইনভলভড ইন প্রসেস অফ ইনফ্লামেশন বলতে হয়, তাহলে সাইটোকাইন্স একটা ব্রড গ্রুপ যেখানে অনেক টাইপের কেমিক্যাল আছে। ফর আর অ্যাকিউট ইনফ্লামেশনে যেটা সাইটোকাইন্স গুলা অ্যাকশনে আসবে ওগুলা হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নিক্রোসিস ফ্যাক্টর। এন্ড ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 12 এন্ড টিউমার নিক্রোসিস ফ্যাক্টরটা আসবে। এগুলা হচ্ছে রবিন্স প্যাথোলজিতে উল্লেখ করা আছে। তারপর আমরা যাই একটু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে। এখানে লেখা আছে যে a 10 years old boy develops pain and swelling at right inguinal region for 7 days. What is the likely diagnosis? What are the chemical mediators responsible for pain and swelling? তো এখানে আমরা দেখতে পারতেছি যে 10 year old boy হচ্ছে পেন এন্ড সোয়েলিং নিয়ে আসছে। মানে এটা ক্লিনিক্যালি যদি চিন্তা করা হয় তখন এটা মোস্ট লাইকলি অ্যাবসেস, মানে ইনগুইনাল রিজনে একটা অ্যাবসেস হয়েছে মোস্ট লাইকলি, এটা যেভাবে ডিসক্রাইব করা আছে। তবে এখানে প্যাথোলজিতে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা ডিসকাস করতেছি ইনফ্লামেশন, তাহলে ওইভাবেই অ্যাপ্রোচ করতে হয়। এটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্লামেশন। সো যে যেভাবে কেস দেয়া আছে, আপনারা যদি এই কোশ্চেনটা আসবে আপনারা লিখবেন যে দিস ইজ দ্য কেস অফ মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ অ্যাবসেস ইন ইনগুইনাল রিজন, যেহেতু সোয়েলিং আছে, পেন আছে, আর and it is a kind of acute inflammation, and the cause of pain in this case, the cause of pain in acute inflammation, mainly two substances are responsible for pain. Number one is prostaglandin and number two is bradykinin. সাথে substance P, it has some role, but mainly হচ্ছে দুইটা কেমিক্যাল, বাট আপনাদেরকে যদি স্টেট করতে হয় তাহলে এই তিনটা বলবেন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন এন্ড সাবস্টেন্স পি। সাথে সাথে এখানে হচ্ছে আমাদেরকে আরেকটা প্রশ্ন ক্লিনিক্যাল প্রশ্নটা আসতেছে, আমি স্লাইডটা শো করতেছি। আশা করি যে আপনারা স্লাইড দেখতে পারতেছেন। তো এখানে ইনফ্লামেশনের নাম্বার সোয়েলিং এর জন্য হচ্ছে এটা একটা এমন কন্ডিশন যেটা হচ্ছে যার জন্য অনেক কেমিক্যালের রোল আছে। এখানে সোয়েলিং এর জন্য রোল হবে হিস্টামাইনের, সেরোটোনিনের, প্রোস্টাগ্ল্যান্ডিনেরও, আর সাবস্টেন্স পি এর সাথে সাথে প্রোস্টাসাইক্লিনেরও রোল হবে, যেহেতু এটা প্রোস্টাসাইক্লিনটা হচ্ছে ভ্যাসো ডাইলেটেশন করে। তারপর আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। আশা করি যে আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে a boy of 6 years old, সরি স্লাইডটা একটু নিচে চলে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর কোশ্চেন, a boy of 6 years old develop a painful swelling on left forearm which increases in local temperature. What is your diagnosis? What chemical mediators are responsible for pain and swelling? Again এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেনের মতোই, সেম টু সেম ওইরকমই, শুধু হচ্ছে এখানে হচ্ছে লোকেশনটা চেঞ্জ করা আছে। আগে ইনগুইনাল রিজনে ছিল আর এখানে হচ্ছে ফোরামে আছে। তো মোস্ট লাইকলি যেভাবে কোশ্চেন দিছে এটা অ্যাবসেস। তারপর 10 নম্বর কোশ্চেনে আসি,
এটাও ক্লিনিক্যাল কোয়েশ্চেন। A boy of 7 years old developed sudden red painful swelling in thigh with local temperature. What is the probable diagnosis? What are the chemical mediators involved for this sign and symptom? Again same type of question. So আমি আপনাকে এটা বলবেন যে মোস্ট লাইকলি অ্যাবসেস which is a kind of acute inflammation. আর এখানে একটা কোশ্চেন আছে, what chemical mediators are involved for this signs and symptoms? So যদি আমাকে হচ্ছে ফাংশন হিসাবে চিন্তা করতে হয়, ফাংশন হিসাবে যদি ফাংশন হিসাবে ভাগ করতে হয়, তখন হচ্ছে আমরা ভাগ করবো যে ফর ফিভারের জন্য ইন্টারলিউকিন 1। যদি মানে এইরকম কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য কেমিক্যাল মিডিয়েটার্স রেসপন্সিবল ফর দিস কন্ডিশন, তখন এই ফাংশন মানে রোল হিসাবে ভাগ করলে ভালো হবে। তো আপনারা জি লিখবেন ভাইয়া। ফর ফিভার ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 and tumor necrosis factor. ওকে গেল। নাম্বার 2 হচ্ছে পেন। ফর পেন প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন and substance P. ফর vasodilation আপনারা লিখবেন হিস্টামিনস এন্ড সেরোটোনিনস। ফর তারপর এখানে রোল আসতেছে thromboxane A2. Thromboxane A2 is responsible for vasoconstriction and platelet aggregation. সাথে সাথে যখন প্লেটলেট অ্যাগ্রিগেশনের কাজটা শেষ হবে তখন প্রোস্টাসাইক্লিন, দ্যাট ইজ PGI2, প্রোস্টাসাইক্লিনের রোল আসবে, যেটা করবে হচ্ছে ভাসোডাইলেটেশন এন্ড ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন। তো এইটা হচ্ছে ফাংশনাল ভাবে। আগে আমি বলছি ক্যাটাগরি অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, এখন আমি বলতেছি অন দ্য বেসিস অফ ফাংশন। তো এগুলা ছিল। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে তারপরের কোশ্চেনটা হচ্ছে যে 11 number, a boy of 25 years old presented with pain in umbilical region radiated to iliac fossa accompanying with nausea and vomiting. His blood finding is neutrophilic leukocytosis. What is your provisional diagnosis? Mention the molecules responsible for pain and write the possible complications. Well, এটা হচ্ছে same kind of question again. এখানে হচ্ছে পেন ইন umbilical region, বাট এটা হচ্ছে একটু ভিন্ন, কারণ যে এটা কেসটা ডিফারেন্ট। কারণ হচ্ছে যে আগে ছিল পেন এন্ড সোয়েলিং ইন ইনগুলার রিজন ফোরাম, মানে একটা মাসকুলার অর লিম্বস গুলাতে ছিল, কিন্তু এখানে দেখেন পেন ইন umbilical region radiating to right iliac fossa accompanied with nausea and vomiting. যেহেতু এখানে umbilical region-এ পেন স্টার্ট হচ্ছে and it is migrating to right iliac fossa, it most likely my provisional diagnosis is acute. It is the case of acute appendicitis. যেহেতু এখানে পেন রেডিয়েশনের কথা আছে, সাথে সাথে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসও আছে আর নজিয়া ভমিটিং এরও কথা আছে। এজন্য হচ্ছে এটা দিস ইজ দ্য কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এখানে আমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের এক দুই সেন্টেন্স বলি, যেহেতু আপনাদের জন্য হেল্প হবে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মেন ফিচারটা হচ্ছে ম্যাকবার্নি পয়েন্ট tenderness. McBurney point is situated at the junction between lateral 1/3 and medial 2/3 of the line joining of spino-umbilical line. So ওখানে যখন আমরা প্রেস করব ওখানে টেন্ডারনেসটা থাকবে, এর সাথে সাথে হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস থাকবে, রপসিং সাইন থাকবে, সোয়াস সাইনও থাকতে পারে, অপারেটর সাইনও থাকতে পারে। যেহেতু এটা বাট এটা প্যাথোলজি এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এটা শুধু এমনি নলেজের জন্য বললাম। বাট এখানে যে কোশ্চেনটা আছে হোয়াট মেনশন দ্য মলিকিউলস রেসপন্সিবল ফর পেন, আমি আবার রিপিট করতে চাচ্ছি। ফর পেন প্রোস্টাগ্ল্যান্ডিনস, ব্র্যাডিকাইনিনস এন্ড সাবস্টেন্স পি। এন্ড এর কমপ্লিকেশনটা আমি আমাকে কমপ্লিকেশন যদি বলতে হয় তাহলে এখানে লিখবো নাম্বার 1 হচ্ছে ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, মানে অ্যাপেন্ডিক্সটা ব্রাস্ট হতে পারে, সাথে সাথে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসও হতে পারে, অর অ্যাপেন্ডিকুলার লাম্পও হতে পারে, অর যদি ব্রাস্ট হয় এটার জন্য হচ্ছে পেরিটোনাইটিসও হতে পারে, সাথে সাথে পেরিটোনাইটিস হয় সেপ্টিসেমিয়া হতে পারে, সকও হতে পারে। সো আপনারা এই 6টা কমপ্লিকেশন লিখবেন যেগুলো আমি বললাম: ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া, শক, এই 6টা বললাম।
আর এটা হচ্ছে টাইপ অফ ক্লিনিক্যাল কোয়েশ্চেন, যখন আপনারা একটু এখন ক্লিয়ার নাও থাকতে পারেন, কারণ হচ্ছে যে এই ম্যাটারগুলা মেডিসিন আর সার্জারিতে পড়বেন, কিন্তু আপাতত আমি বলে দিলাম, ডিসকাস করে দিলাম। তারপরে কোশ্চেনে আসছে, এখানে লেখা আছে রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তো যদি আমাকে কম্পোনেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশনটা ডিসকাস করতে হয়, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা, মানে সম্পূর্ণ ইনফ্লামেশন চ্যাপ্টারের একটা জিনিসটা এক কোশ্চেনের মধ্যে আছে, রাইট দ্য কম্পোনেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তো আমি বলতেছি, আপনারা নোট ডাউন করেন। বেসিক্যালি 3 components of acute inflammation. There are basically 3 components of acute inflammation. Number 1 is increase in vascular flow and caliber. Number 2 is increase in vascular permeability, and number 3 is increase in cellular leukocytic events. So এই তিনটা মেন কথা হচ্ছে components of acute inflammation. আশা করি যে আপনারা আমাকে ফলো করতে পারতেছেন। এই 3 পয়েন্টস যেগুলা আমি বললাম, এগুলা রবিন্স প্যাথোলজিতে লেখা আছে। আর আমার মনে হয় যে অ্যাকিউট ইনফ্লামেশনের সম্পূর্ণ সার এই 3 পয়েন্ট মধ্যেই আছে, মানে ইনক্রিজ ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবার, increase in vascular permeability, and third is leukocytic cellular events. তো যদি আমি আরো একটু সংক্ষিপ্তভাবে এই তিনটা পয়েন্টকে মানে ডিসক্রাইব করি। প্রথম পয়েন্টটা হচ্ছে ইনক্রিজ ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবার, মানে হচ্ছে ভাস্কুলার ফ্লোটা বাড়বে এবং ভেসেলের ডায়ামিটারটা বাড়বে। এটার মেকানিজম হচ্ছে বেসিক্যালি ফিউ মেকানিজমস আছে। মেকানিজমস গুলা হচ্ছে এন্ডোথেলিয়াল এর মেকানিজমটা হচ্ছে ডিউ টু অ্যাকশন অফ হিস্টামিনস এন্ড সেরোটোনিনস, ডিউ টু হুইচ ইট কজেস vasodilatation and causes hyperemia of affected tissue. তো নাম্বার 1 পয়েন্টটা গেল। এখন নাম্বার 2 পয়েন্টে আসি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ইনক্রিজ ইন ভাস্কুলার পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে হচ্ছে যে এখানে ভেসেলের আশেপাশে ফ্লুইড গুলা ফ্রিলি মুভ করতে পারবে। এমনিতে ফিজিওলজিক্যালি পারমিয়েবিলিটি প্রতি ভেসেল ওয়ালে থাকে, কিন্তু হচ্ছে যখন অ্যাকিউট ইনফ্লামেশনটা হবে তখন আরো বাড়বে। আর এই বাড়ার জন্য আরো কিছু মেকানিজম গুলা রেসপন্সিবল আছে, আমি মেকানিজমটা স্টেট করতে চাই। এটা হচ্ছে এন্ডোথেলিয়াল রিট্রাকশন, এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন, ড্যামেজ অফ এন্ডোথেলিয়াম এন্ড ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। এই চারটা আমি আবার রিপিট করতেছি, এন্ডোথেলিয়াল রিট্রাকশন, এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন, ড্যামেজ অফ এন্ডোথেলিয়াম এন্ড ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। এখন শেষের পয়েন্টে আসি। শেষের পয়েন্টটা হচ্ছে লিউকোসাইটিক ইভেন্টস, লিউকোসাইটিক সেলুলার ইভেন্টস। সো এখানে লিউকোসাইটিক সেলুলার ইভেন্টস মানে হচ্ছে এটা সম্পূর্ণ করে লিউকোসাইটের রোল। তো এখানে আবার কিছু পয়েন্ট গুলো আছে, আমি ওগুলা বলতে চাই। সো দ্য সিকোয়েন্স অফ লিউকোসাইটিক অ্যাকশনস আর, নাম্বার 1 is margination, number 2 is rolling and adhesion, number 3 is transmigration or dipedesis, number 4 is chemotaxis, number 5 is phagocytosis, and last is release of leukocytic products of degradation. তো এই 6 পয়েন্ট যেগুলা আমি বললাম, এই 6টা পয়েন্ট হচ্ছে লিউকোসাইটিক ইভেন্ট মধ্যে। এখন আশা করি যে আপনারা এই 3টা পয়েন্ট, এই 3 পয়েন্টস, বেসিক পয়েন্টস গুলা বুঝতে পারতেছেন। আর এই সম্পূর্ণ 3টা পয়েন্ট হচ্ছে সম্পূর্ণ অ্যাকিউট ইনফ্লামেশন চ্যাপ্টারের একটা সামারি মতো। তখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আসি। এখানে লেখা আছে, নেক্সট কোশ্চেন, স্টেট দ্য কনসিকুয়েন্সেস অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কে আমি আবার ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই, যেহেতু এটা ইম্পর্টেন্ট। এটা শুধু প্যাথোলজির জন্য না, এটা হচ্ছে মাইক্রোবায়োলজির জন্য ইম্পর্টেন্ট। আর এটা একটা কনসেপচুয়াল ভাবেও ইম্পর্টেন্ট। তো কনসিকুয়েন্সেস অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, যদি কনসিকুয়েন্সেস অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বলতে হয় তখন 3টা জিনিস আসবে। নাম্বার 1 is inflammation, number 2 is opsonization and phagocytosis, and number 3 is cellular lysis. তো এই 3টা কম্পোনেন্ট আমি আবার রিপিট করতে চাচ্ছি। নাম্বার 1 is inflammation, number 2 is phagocytosis, opsonization and phagocytosis, and number 3 is
সেলুলার লাইসিস। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি কমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। কমপ্লিমেন্ট হচ্ছে একটা প্রোটিন প্রোটিন যেটা হচ্ছে আমাদের বডিতে থাকে এবং লিভারে প্রডিউস হয় লাইক আদার প্রোটিনস, সো ইট ইজ প্রডিউসড ইন লিভার। সো কমপ্লিমেন্ট হচ্ছে একটা প্রোটিন and it remains in inactive form in our body, but it gets activated during certain condition। মানে তিনটা পাথওয়ে আছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য, যেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে এবং লেকটিন পাথওয়ে। এই তিনটা পাথওয়ে মাধ্যমে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। যেমন আপনারা পড়ছিলেন না যে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশনের জন্য একটা ইন্ট্রিনসিক পাথওয়ে রেসপন্সিবল থাকে আর একটা এক্সট্রিনসিক ফ্যাক্টরের এক্সট্রিনসিক পাথওয়ে রেসপন্সিবল থাকে। তো এই পাথওয়ে মাধ্যমে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হয় আর এটা কোগুলেশন ক্যাসকেড ফর্ম করে। ওই ভাবেই এখানে থ্রি প্রসেসটা রেসপন্সিবল হয় কমপ্লিকেশন ক্যাসকেডকে ইনিশিয়েট করার জন্য। তো এই অল্টারনেট পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে এন্ড লেকটিন পাথওয়ে, এই তিনটা পাথওয়ে মাধ্যমে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। এখন কি করে অ্যাক্টিভেট হয়? ফার্স্ট স্টেপটা হচ্ছে সি3 কনভার্টেজ এনজাইম অ্যাক্টিভেট হয়, যেটা সি3 কে ক্লিভ করে হচ্ছে সি3a এন্ড সি3b তে। সি3a বাইরে চলে যাবে, সি3b সি5 কনভার্টেজ সাথে বাইন্ড করবে। তারপর সি5 কনভার্টেজটা হচ্ছে সি5 কে ব্রেক করবে, সি5a এন্ড সি5b। আবার সি5টা বের হয়ে যাবে রিঅ্যাকশন থেকে, সি5b হচ্ছে সি6 7 8 9 সাথে কম্বাইন করে C5b6789 ফর্ম করবে, যাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এমএসি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের কাজটা হচ্ছে যে ইট ইজ রেসপন্সিবল ফর লাইসিস অফ সেলস বাই ফর্মিং পোরস ইন দ্য সেলস। ফর এক্সাম্পল নিসেরিয়া ব্যাকটেরিয়া, যার থিন সেল ওয়াল থাকে, থিন সেল মেমব্রেন থাকে, এর জন্য হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা পোর ফর্ম করার জন্য রেসপন্সিবল। তারপর অপসোনাইজেশনের জন্য হচ্ছে C3b রেসপন্সিবল, এন্ড ফর ইনক্রিজিং ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড ইনফ্লামেশন C3a এন্ড C5a ইজ রেসপন্সিবল। আশা করি যে আপনারা কমপ্লিমেন্ট সিস্টেমের কোশ্চেন গুলা, সরি, কমপ্লিমেন্ট সিস্টেমের আমি আমার এই এক্সপ্লেনেশনটা ভালো করে বুঝতে ধন্যবাদ পারলেন। ভাইয়া, অনেক সুন্দর করে আপনি আমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা আপু, আপনি পরবর্তী আমাদের কোশ্চেন। টপিকগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে মাধ্যমে জানাবেন। ভাইয়া আমাদের সাথেই আছেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফ্যাগোসাইটোসিস রিলেটেড। ভাইয়া, আমরা ফ্যাগোসাইটোসিস বলতে কি বুঝবো? ফ্যাগোসাইটোসিসের ফ্যাগোসাইটোসিস আসলে আমি আগে ফ্যাগোসাইটোসিসটা ডিসকাস করতে চাই, তার আরো দুইটা প্রশ্নটা বাকি ছিল এখানে। ডিসক্রাইব ইন ব্রিফ দ্য মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। আমি হচ্ছে আগে ওইটা ডিসকাস করে নেই, আপু কি বলেন? জি, এটা অবশ্যই ভাইয়া। জি, ডিসক্রাইব দ্য মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তো দেখেন এখানে মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকিউট ইনফ্লামেশন যদি আমাকে স্টেট করতে হয়, আমি স্টেট করব হচ্ছে নাম্বার 1 ইজ সেরাস অর ক্যাটারাল টাইপ, number 2 is fibrinous or mucoid type, number 3 is purulent or suppurative type, number 4 is hemorrhagic type, number 5 is pseudomembranous type, and number 6 is গ্যাংগ্রিনাস টাইপ। তো এই 6 টাইপস হচ্ছে বেসিক মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। সেরাস তার থাকবে হচ্ছে ওয়াটারি, যেমন পানি থাকবে ওইরকম ক্লিয়ার ফ্লুইড কে যদি ডিসচার্জ হয় তখন বলবো আমরা অ্যাকিউট ইনফ্লামেশন হ্যাজ সেরাস মরফোলজিক প্যাটার্ন। যদি একটু ভিসকস হয় তখন আমরা বলবো যে অ্যাকিউট ইনফ্লামেশন হ্যাজ মিউকয়েড মরফোলজিক প্যাটার্ন। যদি একটু পাস আসে তখন বলবো ইট ইজ পুরুলেন্ট ইন নেচার। যদি সুডো মেমব্রেনটা ফর্ম হয়, যেটা হয় যে সুডো মেমব্রেনাস কোলাইটিস এবং ডিপথেরিয়াতে, তখন আমরা বলবো যে হচ্ছে সুডো মেমব্রেনাস টাইপ। যদি গ্যাংগ্রিন ফর্ম হয়, গ্যাংগ্রিন মানে হচ্ছে এখানে ওয়েট গ্যাংগ্রিনও হতে পারে, ড্রাই গ্যাংগ্রিনও হতে পারে, তখন বলবো আমরা গ্যাংগ্রিনাস মরফোলজিক প্যাটার্ন অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তারপরে 4 নম্বর প্রশ্নতে আসি, a boy of 10 years old presented with fever, local swelling and pain, what is your provisional diagnosis, how will you confirm it? Again এটা দেখেন, এটা একটা ইনফেকশন, এটা একটা ইনফেকশনের একটা এক্সাম্পল, and this is a kind of acute inflammation। যেহেতু এখানে ফিভার আছে, লোকাল সোয়েলিং আছে এন্ড পেন আছে, এখানে হচ্ছে সিস্টেমিক ইনফিল্ট্রেশন মানে সিস্টেমিক ইফেক্টটা
চলে আসতেছে, যেহেতু ফিভার আছে, সাথে লোকাল সুইলিং আছে, তো এখানে লোকাল ইফেক্টও আছে আর পেন আছে। তো এটা মোস্ট লাইকলি অ্যাবসেসের জন্য হয়েছে, অ্যাবসেসটা ডিসেমিনেটেড হয়, মানে পাইরোজেন্স গুলা রিলিজ হয়ে এটা ফিভার প্রভোক করছে। যদি আমাকে কনফার্ম করতে হয়, হাউ উইল ইউ কনফার্ম ইট, যেহেতু প্রশ্ন আছে, যদি আমাকে কনফার্ম করতে হয়, তো আমি আমি তিনটা বেসিক জিনিসগুলো অ্যাসেস করব। নম্বর 1 হচ্ছে সিবিসি, যেখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। নম্বর 2 হচ্ছে ইএসআরটা রেজ থাকবে। আর নম্বর 3 হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটাও ইনক্রিজ থাকবে। তো এগুলা গেল। তারপর আপু যেহেতু তখন জিজ্ঞেস করছিলেন ডিফাইন ফ্যাগোসাইটোসিস, মানে ফ্যাগোসাইটোসিস দিকে যাচ্ছেন। ফ্যাগোসাইটোসিস সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। জি, প্রথমে আমরা এখন ফ্যাগোসাইটোসিস কাকে বলে এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনারা আশা করি যে স্লাইড দেখতেছেন, আমি হোস্ট করতেছি স্ক্রিনটা। আর এখানে হোয়াট ইজ ডিফাইন ফ্যাগোসাইটোসিস আছে, সাথে সাথে নেম দ্য সেলস কজিং ফ্যাগোসাইটোসিস, হোয়াট আর দ্য স্টেপস অফ ফ্যাগোসাইটোসিস, হোয়াট আর দ্য মেকানিজম অফ ফ্যাগোসাইটোসিস, আর ব্রিফলি আউটলাইন দ্য মেকানিজম অফ ফ্যাগোসাইটোসিস। তো এখানে মোটামুটি এই চারটা প্রশ্নকে আমি আগে আমি ফ্যাগোসাইটোসিসের ডেফিনিশনটা বলি নেই। হ্যাঁ, phagocytosis can be defined as uh, phagocytosis can be defined as engulfment of foreign cells, which may be bacteria or foreign body by leukocyte, with the formation of cellular processes around the particle, resulting in total engulfment of the পার্টিকেল। মানে হচ্ছে এটা এক টাইপের অ্যাক্টিভ প্রসেস। আর এটা হচ্ছে যখন ফ্যাগোসাইটোসিসের কথা আসবে, তখন অবশ্যই আমাদেরকে একটা সলিড পার্টিকেল এর চিন্তা করতে হবে। আর এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের ডেফিনিশন। তবে যদি আমাকে ফ্যাগোসাইটোটিক সেলগুলা ডিসকাস করতে হয়, এখানে মেইন ফ্যাগোসাইটোটিক সেল যেগুলা আমাদের বডিতে আছে, ওগুলা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল ইজ ফার্স্ট লাইন ডিফেন্স অফ হিউম্যান বডি এন্ড ইট ইজ মেইন ফ্যাগোসাইটোটিক সেল। এরপরে আসবে মোনোসাইট। মানে মোনোসাইটটা মডিফাই হয়ে ম্যাক্রোফেজে চেঞ্জ হবে। আর ম্যাক্রোফেজটা হচ্ছে একটা মাল্টি নিউক্লিয়েটেড সেল, যেটা হচ্ছে যে পলিমরফো নিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমে একটা সেল, যেটা হচ্ছে বিভিন্ন অর্গানিক বিভিন্ন টাইপের থাকে। ফর এক্সাম্পল, লিভারে কভার সেল হিসাবে থাকে, ব্রেনে হচ্ছে নিউরোগ্লিয়া হিসাবে থাকে, কানেকটিভ টিস্যু হচ্ছে হিস্টিওসাইটস হিসাবে থাকে। তারপর হচ্ছে মেসেনজিয়ার সেল হিসাবে থাকে কিডনিতে। তারপর ল্যাঙ্গারহ্যান্স সেলস হিসাবে। তো এর সাথে সাথে ফ্যাগোসাইটোসিসে লিম্ফোসাইটেরও কিছু রোল আছে, যেহেতু এই ডাইরেক্টলি ফ্যাগোসাইটোসিস করে না লিম্ফোসাইট, but it mainly involves in activation of macrophages, but মাঝে মাঝে দেখা যায় যে কিলার টি সেলসটা হচ্ছে ডিস্ট্রাকশন হিসাবে, মানে it plays direct role in destruction by production of enzymes and scavenging the end products. তো এগুলা ছিল হচ্ছে ফ্যাগোসাইটোটিক সেলগুলা। তবে ইওসিনোফিলেরও একটু ফ্যাগোসাইটোটিক রোল আছে, বাট নট ফর নর্মাল প্রসেস, ইট ইজ অনলি অ্যাক্টিভেটেড ফর প্যারাসাইটস। তো এখানে আমি মেকানিজম, যেহেতু নেক্সট কোশ্চেন ছিল মেকানিজম অফ ফ্যাগোসাইটোসিস, আমি মেকানিজম অফ ফ্যাগোসাইটোসিসটা ডিসকাস করতে যাচ্ছি। আশা করি যে একটু স্লাইড শো করে দেখালে আমাদের মনে হয় আর একটু বেটার হতো, স্লাইড শো এর মাধ্যমে। জি ভাইয়া। আশা করি যে আপনারা দেখতে পারতেছেন। হোয়াট আর দ্য স্টেপস অফ ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস মধ্যে 4টা স্টেপস আছে। বেসিক্যালি যদি আমাকে স্টেপস বলতে হয়, নাম্বার 1 হচ্ছে অপসোনাইজেশন, নাম্বার 2 হচ্ছে রিকগনিশন অ্যাটাচমেন্ট, নাম্বার 4 হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইনগলফমেন্ট, এন্ড নাম্বার 4 হচ্ছে কিলিং এন্ড ডিগ্রেডেশন। তো এই চারটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের স্টেপস। আমি আবার রিপিট করতে চাই, নাম্বার 1 হচ্ছে অপসোনাইজেশন, নাম্বার 2 হচ্ছে রিকগনিশন অ্যাটাচমেন্ট, নাম্বার 3 হচ্ছে ইনগলফমেন্ট, এন্ড নাম্বার 4 হচ্ছে কিলিং এন্ড ডিগ্রেডেশন। তো এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেন। আমি প্রথম কোশ্চেন ডিসকাস করছি, ডিফাইন ফ্যাগোসাইটোসিস। তারপরে প্রশ্ন ডিসকাস করছি ইন দ্য সেলস অফ ফ্যাগোসাইটোসিস, হোয়াট আর স্টেপস অফ ফ্যাগোসাইটোসিস, এটাও ডিসকাস করছি। বুঝতে পারছি। আমার মনে হয় আমাদের সাথে যারা আছেন তারা সবাই ভাইয়ার কথাটা, ভাইয়ার পড়াটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন।
আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাইয়া। জি আপু, তো 6 এখানে 5 নম্বর কোশ্চেন দেখি, গিভ অ্যান আউটলাইন অফ অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম অফ মাইক্রোবিয়াল কিলিং। দেখেন এখানে টু টাইপস অফ প্রসেস আছে which is responsible for microbial killing। একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। যদি অক্সিজেন ডিপেন্ডেন্টটা হচ্ছে মেন, এখানে আছে যে সুপার অক্সাইড, এখানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের রোল আছে। ফর এক্সাম্পল এখানে যদি ব্যাকটেরিয়াল সেলকে নিউট্রোফিলটা এনগলফ করার পরে এখানে হচ্ছে রিডক্স প্রসিডিউর, মানে হচ্ছে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট মাধ্যমে হচ্ছে NADPH2 জেনারেট হয়। এখানে রিডক্স রিঅ্যাকশন মাধ্যমে হচ্ছে অক্সিজেন রেডিকাল মানে সুপার অক্সাইডটা ফর্ম হবে, যেটা সুপার অক্সাইড আয়নটা ফর্ম, যেটা হাইড্রোজেন সাথে কম্বাইন করে হাইড্রোজেন পেরক্সাইডটা ফর্ম করবে, আর এটা হচ্ছে কিল করবে। যেহেতু এটা কেমিক্যালি অ্যাক্টিভ, hydrogen peroxide is a chemically active species, and it is involved in killing of bacterial cells. তো এখানে 6 নম্বর কোশ্চেনে আসি, এখানেও লেখা আছে ফ্যাগোসাইটিক কিলিং অফ মাইক্রোবস। তো এখানে ফ্যাগোসাইটিক কিলিং অফ মাইক্রোবস আবার আমি বলে দিলাম যে টু টাইপস আছে, ওয়ান ইজ অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং এন্ড ওয়ান ইজ অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং তো আমি বলেই দিলাম যে এটা হচ্ছে এক টাইপের মানে ফ্রি রেডিকাল জেনারেট হয়ে কিল হয়, কিন্তু অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমে হচ্ছে একটা স্পেশাল জিনিস ফর্ম হয়, যেটাকে বলি আমরা ব্যাকটেরিসাইডাল পারমিয়াবিলিটি ইনক্রিজিং প্রোটিন এন্ড লাইসোজোমাল এনজাইম। এই দুইটা মাধ্যমে হচ্ছে ব্যাকটেরিয়াল সেলে পারমিয়াবিলিটিটা বাড়ে, যার জন্য হচ্ছে ওয়াটার ক্যান এন্টার ইনটু দ্য সেল এন্ড সাথে সাথে লাইসোজোমাল এনজাইম গুলাও ক্লিভ করবে ব্যাকটেরিয়াল সেলকে, কম্পোনেন্ট গুলাকে, এর মাধ্যমে কিলিং হবে। তো আমি আবার বলতেছি যে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমে হচ্ছে ব্যাকটেরিয়াল পারমিয়াবিলিটি ইনক্রিজিং প্রোটিন আর লাইসোজোমাল এনজাইম মাধ্যমে ক্লিভ হবে। আর অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজমে হচ্ছে সুপার অক্সাইড দ্যাট ইজ হাইড্রোজেন পেরক্সাইড মাধ্যমে কিল হবে। তারপর হচ্ছে আসি আমরা অপসোনাইজেশনে আসি। অপসোনাইজেশন, হোয়াট ইজ অপসোনিন? তো অপসোনিন আমি ডিসকাস করতে চাচ্ছি। অপসোনিন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কেমিক্যাল মিডিয়েটরস, chemical substances which are responsible for opsonization। যদি ডেফিনিশন বলতে হয় এভাবে বলবেন, যদি আরো বিস্তৃতভাবে বলতে হয় তো আপনারা বলতে পারবেন যে opsonins are the chemical substance which are involved in wrapping of foreign particulate materials which ultimately helps in phagocytosis। তো এটা এখন যদি অপসোনিনের এক্সাম্পল বলি তো মেইন অপসোনিন আমাদের বডিতে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে C3b কমপ্লিমেন্ট 3b, এন্ড নাম্বার 3 হচ্ছে কালেকটিনস। তারপর হচ্ছে আপু আমরা মনে হয় এটা শেষ করছি, এখন নতুন জি ভাইয়া, টপিকে যাই। আমার মনে হয় যারা আমাদের সাথে আছেন তারা খুব সহজেই আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন। আপনাদের যদি টপিক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভাইয়া আমাদের সাথেই আছেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন চলে যাব নেক্সট টপিকে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে গ্রানুলোমা গ্র্যানুলোম্যাটাস। ইনফ্লাম। হ্যাঁ হ্যাঁ জি। তো ভাইয়া এখন আপু তো বলেই দিল। এরপরের টপিকটা হচ্ছে গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন। তো গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন, প্রথম কোশ্চেনে আসি, নেম দ্য ডিফারেন্ট টাইপ অফ গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন। অর একে আরেক ভাবে জিজ্ঞেস করতেছে যে গিভ এক্সাম্পলস অফ গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন। আমি এটাকে ব্রিফ ভাবে ডিসকাস করতে চাই। গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশনটা হচ্ছে যে গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন যদি আমাকে ক্লাসিফাই করতে হয়, গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশনকে আমি দুই ভাবে ক্লাসিফাই করতে পারবো, দ্যাট ইজ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোমা এন্ড নন ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোমাটাস ডিজিজ। এখন দুই ভাবে ক্লাসিফাই করলাম ব্রডলি। এখন আসি ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোম্যাটাস ডিজিজের ক্ষেত্রে। আবার একে দুই ভাবে ক্লাসিফাই করা যায়, হচ্ছে ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোম্যাটাস ডিজিজ এন্ড নন ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোম্যাটাস ডিজিজ। এখন যদি আমাকে ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোম্যাটাস ডিজিজে চিন্তা করতে হয়, তখন সবচেয়ে আগে বলবো আমরা হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোসিস, যেখানে একটা সফট গ্র্যানুলোমা ফর্ম হয়। তারপর আছে লেপ্রোসি, যেটা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে দিয়ে হয়।
এখানেও হচ্ছে লেপ্রা মানে একটা গ্র্যানুলোমাটা ফর্ম হয়। তারপর আসবে হচ্ছে সিফিলিস। সিফিলিসও একটা গ্র্যানুলোমাটাস ডিজিজ, যেখানে একটা স্পেশাল গ্র্যানুলোমা ফর্ম হয়, আর এটা গ্র্যানুলোমাকে বলা হয় গাম্মা, GUMMA, গাম্মা। তারপর ফোর্থে হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হচ্ছে এমন একটা ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোমা যেখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হয়, যেখানে at the site of scratch by animals এ হয়। তো বেসিক্যালি ক্যাটের নাম লেখা আছে, তো ক্যাটের জন্য মানে ক্যাট স্ক্র্যাচের জন্য হয়, যেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় গ্র্যানুলোমাটা হয়। এখন আসি যে নন ইনফেক্টিভ ইমিউন মিডিয়েটেড গ্র্যানুলোমা, এর বেস্ট ভাইয়া এক্সাম্পলটা হচ্ছে এখানে একটু সার্কোইডোসিস। আমরা একটা প্রশ্ন পেয়েছি। জি, প্রশ্নটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি মেকানিজম। এই প্রশ্নটা সম্পর্কে মানে এইটার উত্তর আমরা একটু জানতে চাচ্ছি থ্যাংক আপনার ইউ। কাছে। যারা এই প্রশ্ন জিজ্ঞেস করছেন তাকে অনেক ধন্যবাদ। এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি এটা হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমি একে আবার ডিসকাস করতে চাই। ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটিটা হচ্ছে যে এখানে বেসিক্যালি চারটা প্রসেসটা অ্যাকশনে আসবে। যারা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছেন আপনি প্লিজ নোট করেন চারটা প্রসেস। আমি প্রসেসের নামগুলো বলতেছি। নাম্বার 1 হচ্ছে কন্ট্রাকশন, নাম্বার 2 হচ্ছে নাম্বার 3টা হচ্ছে ডিরেক্ট ড্যামেজ অফ এন্ডোথেলিয়াম, এন্ড নাম্বার 4টা হচ্ছে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। তো আমি যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছেন, আমি একটু ব্রিফলি বলতে চাই। এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন মানে হচ্ছে যে যে এন্ডোথেলিয়াম সেলটা আছে ওটা কন্ট্রাক্ট হয়ে যাবে। কন্ট্রাক্ট হয়ে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপটা বাড়ে যাবে। ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে পানি ঢুকবে, মানে হচ্ছে ব্লাড ঢুকবে, প্লাজমা লিকেজ হবে। এটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার মেকানিজম। নাম্বার 2 হচ্ছে এন্ডোথেলিয়াল রিট্রাকশন। এখন কন্ট্রাকশন আর রিট্রাকশনে কি যে, কন্ট্রাকশনটা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে ছোট হবে, কিন্তু রিট্রাকশনে হচ্ছে যে সেল সাইজটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু ওখানকার স্পেস মানে ইন্টারসেলুলার স্পেসটা বাড়বে, রিট্রাক্ট হবে, রিট্রাকশন। তো রিট্রাক্ট হয়ে জি ভাইয়া। যে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপটা বাড়বে, আর বাড়ার কারণে হচ্ছে লিকেজ হবে। নাম্বার 3টা হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ড্যামেজ। যদি ডিরেক্ট এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, ফর এক্সাম্পল বাই ট্রমা অর টক্সিন অর এনি কাইন্ড অফ পয়জনস, তো ওখানে ড্যামেজ হচ্ছেই। ড্যামেজ হওয়ার পরে কিছু সেল তো ডেথ হবে। সেল ডেথ হওয়ার পরে ওখানে কিছু পোর ফর্ম হবে, মানে ফাঁকা স্পেস ক্রিয়েট হবে। ওইটা দিয়ে স্পেস হবে। জি। হ্যাঁ, ওইটা দিয়ে পানিটা মানে প্লাজমাটা হচ্ছে বাইরে যাবে, মানে এটাও হচ্ছে একটা মেকানিজম অফ ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। এখন শেষে আছে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। ট্রান্সসাইটোসিস মানে হচ্ছে যেমন আগে তিনটাতে হচ্ছে সেলের মাঝখানে দিয়ে পানি ঢুকে পানি বাইরে চলে যাচ্ছে আগে তিনটাতে, কিন্তু এই ইনক্রিজ ট্রান্সসাইটোসিস হচ্ছে সেলের সেলের ভিতরেই, মানে সেলের ভিতরে একটা ট্রান্সপোর্ট সিস্টেম থাকে না ফ্লুইডের, ওই সেলের ভিতরে দিয়েই হচ্ছে পানিটা বের হয়ে পানিটা যাবে। বের তো হয়ে এই যাচ্ছে। চারটা প্রসেসটা ছিল যে, এই চারটা প্রসেস গুলা ছিল হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। আশা করি যে এই প্রশ্ন জি ভাইয়া। যারা জিজ্ঞেস করছেন তারা এই ক্লিয়ার হচ্ছেন। এখন আমি গ্র্যানুলোমাতে ছিলাম। আমি জি ভাইয়া, ইমিউন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে জি বুঝিয়ে আপু। দেওয়ার জন্য। আমরা গ্রানুলোমাটাস টপিকে ছিলাম, সেই টপিক নিয়ে আমরা আবারও আলোচনা শুরু করে দিই। জি ভাইয়া বলেন। জি, এখন গ্র্যানুলোমা আমি ইনফেক্টিভ ইমিউন গ্র্যানুলোমা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, নন ইনফেক্টিভ ইমিউন গ্র্যানুলোমাও এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নন ইমিউন গ্র্যানুলোমাতে আসি। নন ইমিউন গ্র্যানুলোমাটা হচ্ছে এটা হচ্ছে ফরেন বডি এর জন্য ফর্ম হয়। সিলিকোসিস যখন হয় অর অ্যাসবেস্টোসিস যখন হয়, মানে ফরেন বডি যখন ভিতরে ঢুকবে, তখন এই কেস ক্ষেত্রে হচ্ছে নন গ্র্যানুলোমাটা ফর্ম হবে। আমরা স্লাইড চলে যাই। জি ভাইয়া, আমরা স্লাইডের মাধ্যমে দেখলে আমার মনে হয় জি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। জি, জি, জি। ডিফাইন ডিফাইন আমি গ্র্যানুলোমার এক্সাম্পল তো দিয়ে দিলাম সবগুলা। এখন আমি ডিফিনিশনটা বলতেছি। ডিফিনিশনটা আপনারা প্রিসাইজ ভাবে নোট করবেন। Granuloma can be defined as microscopic nodular collection of epithelioid cells surrounded by collar of lymphocytes. তো এটা হচ্ছে গ্র্যানুলোমার একটা প্রিসাইজ ডিফিনিশন। এখন আমি একটু বুঝাইতে চাচ্ছি গ্র্যানুলোমাটা মানে কি। কারণ হচ্ছে যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা, আর পরবর্তীতে এটার জন্য
কাজে লাগবে। আপনারা মেডিসিনে যান, সার্জারিতে যান, একটা একটা কনসেপ্টের জিনিস। তো গ্র্যানুলোমা হচ্ছে যে, আমি একটা ভাইয়া এক্সাম্পল আপনাকে দিই। ধন্যবাদ যে ভাইয়া তো আমাদেরকে বলেই দিচ্ছে যে কি মেডিসিন সার্জারি যেখানেই আমরা যাই না কেন যে বিষয়গুলো লাগবে সেগুলো সম্পর্কেও আমাদেরকে ভাইয়া সুন্দরভাবে বলে দিচ্ছেন। ভাইয়া এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমরা থ্যাংক ইউ আপু। কন্টিনিউ করি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। এখন আমি গ্রানুলোমাটা একটু বুঝাইতে চাচ্ছি। আমি গ্রানুলোমা ডেফিনিশনটা বলেই দিলাম, মাইক্রোস্কোপিক নোডুলার কালেকশন অফ ইপিথেলয়েড সেলস সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইটস। তো আমি একটু বুঝাইতে চাচ্ছি একে। আমি একটা এক্সাম্পল দিই তার আগে। যেমন একটা ব্যাকটেরিয়াল সেলটা ঢুকলো, তাকে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে ফেলবে, এটা গেল, এটা হচ্ছে অ কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম। বাট যদি আমাদের সেলটা কোনো বডি, ফরেন বডি অর ইনফেক্টিভ সেলকে ফ্যাগোসাইটোসিস না না করতে পারে, অর এলিমিনেশন না করতে পারে, তখন এই কন্ডিশনে ফর্ম হবে গ্র্যানুলোমা। और বেসিক্যালি যদি আমাকে স্পেসিফিক্যালি বলতে হয়, গ্র্যানুলোমাটা হচ্ছে এমন একটা কন্ডিশনে ফর্ম হবে যেগুলা সেল মিডিয়েটেড ইমিউনিটিকে ট্রিগার করবে। গ্র্যানুলোমা ফর্ম হওয়ার অল্প কয়টা ডিজিজ আছে, শুধু এটা বেশি ডিজিজটা না। যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ মধ্যে আছে টিউবারকুলোসিস, লেপ্রোসি, ফিলিস, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। প্যারাসাইটিক মধ্যে আছে সিস্টোসোমিয়াসিস। ফাঙ্গাল মধ্যে আছে রাইনোস হুইচ ইজ কজড বাই রাইনোস্পোরিডিয়াম সিবেরি। এন্ড ভাইরাল মধ্যে আছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। তো এগুলা যার আমি নামগুলা বললাম, এগুলা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিকে প্রভোক করবে, এবং হচ্ছে এগুলা হচ্ছে গ্র্যানুলোমাটা ফর্ম করবে। মানে গ্র্যানুলোমা ইন গ্র্যানুলোমা the protective mechanism of the body tries to confine the foreign particle, মানে হচ্ছে কনফাইন করার, ওকে ঘেরার জন্য চেষ্টা করবে আর কি। এটা হচ্ছে গ্র্যানুলোমা। এখন আমি এখানে ফিরে যাই। এখানে আমি বলছি যে মাইক্রোস্কোপিক নোডাল কালেকশন অফ ইপিথেলয়েড সেল। এখন ইপিথেলয়েড সেলটা কি? ইপিথেলয়েড সেলটা কিছু না, এটা হচ্ছে আ কাইন্ড অফ মডিফাইড ম্যাক্রোফেজ। মানে এটা আসলে ম্যাক্রোফেজই, কিন্তু এর স্ট্রাকচারটা একটু ইপিথেলিয়াল সেলের মতো, এজন্য একে ইপিথেলয়েড বলা হচ্ছে। অ্যানাটমিক্যালি আর স্ট্রাকচারালি এটা এপিথেলিয়াল সেলকে রিজেম্বল করে, এজন্য একে এপিথেলয়েড। তো এপিথেলয়েড সেলটা হচ্ছে যে মডিফাইড ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজে যখন কিছু মডিফিকেশন গুলো আসবে, তখন এপিথেলয়েড সেলটা ফর্ম হবে। মডিফিকেশন গুলা হচ্ছে যে পেল পিঙ্ক সাইটোপ্লাজম ফর্ম হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিক্রেটরি নেচারে হবে সেলটা, আর এখানে ইনক্রিজ ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড সিক্রেটরি ভেসিকলস হবে। তো একটা ম্যাক্রোফেজটা হচ্ছে একটা ম্যাক্রোফেজটা এপিথেলিয়ালে পরিণত হয়ে যাবে। এখন আমরা আসি আবার স্লাইডে। দেখ, এখানে আবার লেখা আছে 4 নম্বর কোশ্চেনে, যে সরি 4 নম্বর জি 4 নম্বর কোশ্চেনে, যে হোয়াট give the immunopathogenesis of TB granuloma or write down the mechanism of immune granuloma। তো আমি মেকানিজমটা বলতে চাই আপনাদেরকে, আপনারা শুনেন। আমি প্রিসাইজ ভাবে বলতে চাই মেকানিজম অফ গ্রানুলোমা ফর্মেশন। তো আপনারা নোট করতে পারবেন। poorly digested particles like tubercle bacilli, it will induce cell mediated immune response in তারপর এখানে ম্যাক্রোফেজ আসবে। ম্যাক্রোফেজটা হচ্ছে টিবি ব্যাসিলাইকে এনগলফ করবে, এনগলফ করার পরে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে। এটা আপনারা মাইক্রোবায়োলজিতেও পড়বেন যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে ম্যাক্রোফেজ। কাকে করবে? তো হেল্পার টি সেলকে করবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন প্রেজেন্টেশন মাধ্যমে হচ্ছে এটা হেল্পার টি সেল কাছে যাবে। হেল্পার টি সেলটা হচ্ছে যখন ওই অ্যান্টিজেনটা পাবে, তখন হচ্ছে এটা ইন্টারলিউকিন 1 এন্ড ইন্টারফেরন গামা প্রডিউস করবে, সরি ইন্টারলিউকিন 2 এন্ড ইন্টারফেরন গামা প্রডিউস করবে। ইন্টারলিউকিন 2টা হচ্ছে আবার রিমেইনিং সাইটোটক্সিক টি সেল গুলাকে স্টিমুলেট করবে, যারা হচ্ছে ওই ফরেন বডি, ফর এক্সাম্পল টিউবারকুল ব্যাসিলিকে সারাউন্ড করবে। আর ইন্টারফেরন গামাটা হচ্ছে ম্যাক্রোফেজকে স্টিমুলেট করবে, যেটাও সারাউন্ড করবে ওই স্ট্রাকচারকে। তো এখানে হয় মানে ডেফিনিশন অনুযায়ী হয়ে গেল যে নোডুলার কানেকশন সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইটস, বাট সেন্টারে হচ্ছে ওই ফরেন বডি থাকবে, ফর এক্সাম্পল tubercle bacilli or leprosy এর causative agent।
তো এটা আমি মেকানিজম অফ গ্র্যানুলোমা ফরমেশনে বলে দিলাম। এখন আবার আসি। ভাইয়া একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা জি, হচ্ছে হলমার্ক অফ অ্যাকুট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন সম্পর্কে কিছু যদি বলতেন। হলমার্ক অফ অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন, যেহেতু এটা আবার একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন, হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন তো ওই যে যদি আমাকে হলমার্ক বলতে হয় তখন ওই পাঁচটা জিনিসটাই বলবো, রুবর, ক্যালোর, ডলর, টিউমার, ফংশিওলাইসিয়া। এটা জি হচ্ছে ভাইয়া। হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন। বাট আমাকে যদি হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশনটা বলতে হয় তখন হচ্ছে যে এখানে সাথে সাথে টিস্যু এন্ড হিলিং সাথে সাথে থাকবে, মানে কো এক্সিস্টেন্স অফ টিস্যু ড্যামেজ এন্ড হিলিং, অর দিস টু প্রসেসেস গো সাইড বাই সাইড। এটা হচ্ছে হলমার্ক ইনফ্লামেশন। তো হলমার্ক অফ অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন আশা করি যে যারা জিজ্ঞেস করতে পারছেন বুঝতে পারতেছেন। এরপরে হচ্ছে আমরা আবার স্লাইডে যাই। জি ভাইয়া, আমরা স্লাইড শো করি। জি, এখানে দেখেন, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্র্যানুলোমা, এক্সাম্পল গুলা বলে দিলাম, ডিফিনিশনও বলে দিলাম, ইটিওপ্যাথোজেনেসিসও বলে দিলাম। গ্র্যানুলোমাটাস একই, ওই যে ডিফিনিশন দিবেন, তারপর এক্সাম্পলস গুলা স্টেট করে দিবেন। তারপর এখানে দেখেন 4 নম্বর কোশ্চেন আমি জিজ্ঞেস করতেছি, হোয়াট আর দ্য সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন। তো আশা করি যে এই গ্র্যানুলোমাটা মোটামুটি শেষ, যেহেতু এখানে মোর কোশ্চেন মধ্যে আছে ইমিউন গ্র্যানুলোমা, যেটা আমি ডিসকাস করে ফেললাম, আর তারপর হচ্ছে টিউবারকুলার গ্র্যানুলোমা, যেটাও আমি ডিসকাস করে ফেললাম। এখানে আমি গ্র্যানুলোমা টপিকটা মোটামুটি শেষ। এখানে একটা ভিন্ন কোশ্চেন আছে, হোয়াট আর দ্য সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কনসেপচুয়াল ব্যাপারেও অনেক ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে এটা মানে প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। তো সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন আপনারা প্লিজ নোট করে থাকেন, আমি বলতেছি। নাম্বার 1 ইফেক্টটা হচ্ছে ফিভার, নাম্বার 2 ইফেক্টটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এন্ড নাম্বার 4 ইফেক্টটা হচ্ছে increase in acute phase reactants. And examples of acute phase reactants, there are basically 3 kinds of acute phase reactants. They are C-reactive protein, serum amyloid A, and fibrinogen. তো এই তিনটা হচ্ছে যে বেসিক সিস্টেমিক ইফেক্ট অফ অ্যাকিউট ইনফ্লামেশন। আর যদি আমাকে আরেকটা বলতে হয় তখন আমরা বলবো ইনক্রিজ ইন ইএসআর। ইনক্রিজ ইন ইএসআরটা কিছু না, দিস ইজ অল বিকজ অফ ইনক্রিজ ইন ফিব্রিনোজেন। যেহেতু ফিব্রিনোজেন একটা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, তো ফিব্রিনোজেন বাড়লে রোলো ফরমেশনটা বাড়বে, ব্লাডে রোলো ফরমেশনটা বাড়বে, এন্ড রোলো ফরমেশনটা বাড়ার পরে তা বাড়বে। তো আমি আবার রিপিট করতেছি, সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন মেইনলি 3 or 4, 4ই বললে ভালো হবে। নাম্বার 1 হচ্ছে ফিভার, নাম্বার 2 হচ্ছে neutrophilic leukocytosis, number 3 হচ্ছে increase in acute phase reactants which are C-reactive proteins, serum amyloid A, SAA, and fibrinogen, and number 4 is increase in ESR. তো এখন আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি আপু। এখন শুধু শেষের একটা টপিক বাকি থাকলো। জি ভাইয়া, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ ধরে অনেক সুন্দর করে বোঝানোর জন্য। আমার মনে হয় এতক্ষণ ধরে ভাইয়া যে টপিকগুলো বুঝিয়েছেন, আপনাদের সে সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভাইয়া আমাদের সাথেই আছেন। ভাইয়া, আমাদের নেক্সট টপিক হচ্ছে হেলিং অ্যান্ড ফাইব্রোসিস। শুরুতেই জি একটা আপু, প্রশ্ন চলে আসে, হোয়াট ইজ হেলিং, এই বিষয়ে বলুন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। এখানে আমি প্রসিড করতে চাই, এটা আজকে শেষ টপিক, এন্ড এটা আমরা মোটামুটি শেষে চলে আসছি। এখন হিলিং, হোয়াট ইজ হিলিং? সো যদি ডিফিনিশন অফ হিলিং বলতে হয় প্রিসাইজলি, আমি বলবো হচ্ছে হিলিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রিপ্লেসমেন্ট অফ ডিস্ট্রয়েড অর লস্ট টিস্যু বাই সিমিলার অর ডিসিমিলার টিস্যু। এটা হচ্ছে ডিফিনিশন অফ হিলিং। আমি আবার রিপিট করতেছি, রিপ্লেসমেন্ট অফ destroyed or lost tissue by similar or dissimilar tissue is called healing. এখন হিলিং এর দুইটা মেইন কম্পোনেন্ট আছে, যেহেতু এর পরের প্রশ্নটা আছে হোয়াট ইজ রিজেনারেশন এন্ড রিপেয়ার। এখন আমি হিলিং মধ্যেই বলতে চাচ্ছি যে there are mainly two types of healing, they are regeneration and repair. রিজেনারেশনটা হচ্ছে যে replacement of damaged and lost tissue by similar kind of tissue, and repair
রিপেয়ারের ডেফিনিশনটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ অর লস টিস্যু বাই ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যু। এখন আমি এক্সাম্পল দিতে চাই রিজেনারেশনের বেস্ট এক্সাম্পল হচ্ছে যে when superficial epidermis or superficial skin is lost by superficial burn, then it is again replaced by new cells in no time. This is called regeneration. And for repair is seen in tissues like skeletal muscles, cardiac muscles. For example, cardiac muscle এর একটা ডেথ হয়েছে, or let's say skeletal muscle fiber এর একটা ইনজুরি হচ্ছে, তখন এটা রিপেয়ার হবে ফাইব্রোসিস দিয়ে, কোলাজেন ফর্ম হয়, তো এটাকে বলা হয় রিপেয়ার। তো এখানে হিলিং এর মধ্যে দুইটা আছে, রিজেনারেশন এন্ড রিপেয়ার। যদি সেম টিস্যু দ্বারা রিপ্লেস হয় তখন রিজেনারেশন, আর যদি ডিফারেন্ট টিস্যু দ্বারা রিপ্লেস হয় তখন রিপেয়ার। এই আপু, তারপর নেক্সট কোশ্চেনে যাই। ভাইয়া আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই mention the sequential step involved in the healing by first intention. আচ্ছা, সিকোয়েন্সিয়াল স্টেপ অফ হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। এই সিকোয়েন্সিয়াল স্টেপ অফ হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, এটা আমি ব্রিফলি ডিসকাস করতে চাইছি, যেহেতু আপনাদেরকে ফার্স্ট ইন্টেনশন এন্ড সেকেন্ড ইন্টেনশনটা বুঝতে হবে এর জন্য। আর পরবর্তীতে কোয়েশ্চেনও আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইউনিয়ন। মানে এটা আমি বিস্তৃতভাবে ডিসকাস করতে চাচ্ছি, এন্ড এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল ব্যাপার। তো এখন হচ্ছে যে প্রাইমারি হিলিং এন্ড সেকেন্ডারি হিলিং, অর প্রাইমারি ইন্টেনশন আর সেকেন্ডারি ইন্টেনশন, এই দুইটা হচ্ছে হিলিং এর ইন্টেনশন মানে প্রসেস। নাও এখন কোন প্রসেসটা টেক প্লেস করবে, ওই সাইটে কোন প্রসেসটা হবে, এটার জন্য অনেক ফ্যাক্টর ডিপেন্ডেন্ট আছে। এখন আমি বলতেছি ক্রাইটেরিয়া অফ প্রাইমারি ইন্টেনশন, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। তো criteria of healing by primary intention are: number one is wound should be clean and incised, number one. Number two is there is minimum gap between the apposed tissue. Number three is there should be minimum tissue loss. Number four is there should be minimum hemorrhage. Number five is there should not be any presence of foreign body. And number six is there should not be any infection. যদি এই ছয়টা ক্রাইটেরিয়াটা মিট করে, তখন আমরা বলবো হচ্ছে healing will take place by first intention or primary intention, or primary healing will take place. This was on one hand, whereas on the other hand secondary healing টা আসবে হচ্ছে, আমি সেকেন্ডারি হিলিং এর ক্রাইটেরিয়া গুলো হচ্ছে ঠিক উল্টো, প্রাইমারি হিলিং থেকে ঠিক উল্টো। যেমন আমি আবার এখানে 6 পয়েন্টস আছে যেটা কন্ট্রাডিক্ট করবে, এক্স্যাক্টলি অপোজিট থাকবে প্রাইমারি হিলিং সাথে। নাম্বার ওয়ান হচ্ছে wound will be lacerated and dirty or untidy. Number two হচ্ছে there will be large gap between the wound. Number three হচ্ছে there will be presence of foreign body. Number four হচ্ছে there will be infection. Number five হচ্ছে there will be significant tissue loss, and number six হচ্ছে there will be massive hemorrhage. তো এই ছয়টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করে, তখন আমরা বলবো সেকেন্ডারি ইন্টেনশন আর সেকেন্ডারি হিলিং। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। জি ভাইয়া, আমরা সবাই আমার মনে হয় সবাই বুঝতে পারছে কথাগুলো। ভাইয়া এখানে একটা কমেন্ট সেকশনে আবারও একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে রুল অফ ম্যাক্রোফেজ ইন ক্রনিক ইনফ্লামেশন, এই সম্পর্কে কিছু একটু বলে। Role of macrophage in chronic inflammation. Thank you for such a nice question. আমি বিস্তৃতভাবে বলতে চাই, রোল অফ ম্যাক্রোফেজ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন একটা অনেক ইম্পর্টেন্ট সেল। তো রোল অফ ম্যাক্রোফেজ ইন ক্রনিক ইনফ্লামেশন আমি বলতে চাচ্ছি, নাম্বার ওয়ান রোল ইজ it is directly involved in phagocytosis of external foreign particle, or let's say bacterial cell. Number one. Number two is it is involved in antigen presentation. ফর এক্সাম্পল, আমি বললাম যে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে হেল্পার টি সেলকে। এই হেল্পার টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করা কাজটা কার? এই হচ্ছে হেল্পার টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করা কাজটা হচ্ছে আর কারো না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এর কাজ হচ্ছে এটা। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এর একটা প্রথম মুখ্য এক্সাম্পল, মানে একটা মেইন এক্সাম্পলটা হচ্ছে ম্যাক্রোফেজ। তারপর নাম্বার 3 তে আসি,
নাম্বার 3টা হচ্ছে যে যেহেতু আমি গ্রানুলোমা ডেফিনিশন বললাম, ওখানে ইপিথেলয়েড সেলের কথা আসতেছে। তো এখানে ম্যাক্রোফেজটা মডিফাই হবে ইপিথেলয়েড সেল, মানে ম্যাক্রোফেজটা মডিফাই হয়ে ইপিথেলয়েড সেল ফর্ম করবে, এন্ড ইপিথেলয়েড সেলটা হচ্ছে গ্রানুলোমা ফর্ম করবে, যেটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। যদি বডি ওই ব্যাকটেরিয়াকে অর ফরেন পার্টিকেলকে এক্সিট না করতে পারে, তখন তো কনফাইন করে রাখবে। কনফাইন করার জন্য গ্রানুলোমা ফর্ম হওয়ার অনেক ইম্পর্টেন্ট। তো এখানে গ্রানুলোমা, তো এই তিনটা ছিল। যারা এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যে এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন। এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন ছিল, এন্ড আমি আশা করি যে আমি উত্তরটা দিতে পারছি ভালো করে। জি ভাইয়া। উম, ভাইয়া আপনাকেও ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাইয়া। জি, পরবর্তী কোশ্চেন আমি হচ্ছে স্লাইডটা মেনশন। খুলতেছি। জি ভাইয়া, আপনি স্লাইডটা ওপেন রাখেন। জি। মেনশন দ্য কমপ্লিকেশন অফ কিউটেনিয়াস ওন্ড হিলিং। হুম, আচ্ছা, এখানে কমপ্লিকেশনের কথাগুলো আসছে, যেহেতু কমপ্লিকেশন অফ কিউটেনিয়াস উন্ড হিলিং, তো যখন কমপ্লিকেশন অফ কিউটেনিয়াস উন্ড হিলিং বলতে হয়, তখন আমি বেসিক্যালি হচ্ছে 6-7টা পয়েন্ট গুলা বলবো, লেটস 8টা পয়েন্ট গুলা বলবো। আমি এটাকে ভালো করে আবার বিস্তৃত ভাবে এক্সপ্লেন করতে চাই। নাম্বার 1 হচ্ছে নন ইউনিয়ন, মানে টিস্যু গুলা ইউনিয়ন হবে না। নাম্বার 2 হচ্ছে ম্যাল, মানে হচ্ছে ইউনিয়ন হবে কিন্তু খারাপ হবে, ইট ডাজন্ট ইউনাইট ইন এ প্রপার ওয়ে। নাম্বার 3টা হচ্ছে ইনফেকশন, যদি কিউটেনিয়াস উন্ডে হচ্ছে ইনফেকশন হয়ে যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা, মোস্ট কমনলি স্ট্যাফিলোকোকাস এন্ড স্ট্রেপ্টোকোকাস, এই দুইটাই থাকে, এন্ড এই দুইটা ছাড়া ইকোলাইও থাকতে পারে। তো এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। থার্ড কমপ্লিকেশনটা গেল নন ইউনিয়ন ম্যাল ইউনিয়ন ইনফেকশন। ফোর্থটা আসি, ফোর্থে হচ্ছে এখন আমরা এখানে বলতে পারি উন ডিহিসেন্স, মানে উন ডিহিসেন্স মানে হচ্ছে যে উনটা ছিঁড়ে যাবে প্রেসার বাড়ার জন্য। যেহেতু এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসিডিউর থাকবে, যার জন্য হচ্ছে ওখানে ফ্লুইড গুলা ফর্ম হবে, নিউ টিস্যু গুলা ফর্ম হবে। তো ওই স্কারটা হোল্ড না করতে করে রাখতে পারে, ওই স্কারের বেশি স্ট্রেংথ না থাকতে পারে যে এটা হোল্ড করে রাখবে, যার জন্য হচ্ছে উন ডিহিসেন্ট আর উন রাপচার হতে পারে। এখন ফোর্থটা শেষ, এখন ফিফথে আসি। ফিফথে হচ্ছে পেইনফুল স্কার। অনেক সময় দেখা যায় যে উনটা হিল হয়ে গেছে, স্কার ফর্ম হয়ে গেছে, তারপরও একটা পেইনফুল থাকে। এটা হচ্ছে ডিপ কাটস এর ক্ষেত্রে হয়, যদি খুবই বড় ডিপ কাট হয় ট্রমার জন্য, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়, আরটিএ ক্ষেত্রে, তো তখন আমরা বলবো যে পেইনফুল উন্ড ফর্ম হতে পারে। এখন এখন সিক্স পয়েন্টে আসি। সিক্স পয়েন্টে আমি হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েড কে বলতে চাই। হাইপারট্রফিক স্কার এন্ড কিলোয়েড, এই হাইপারট্রফিক স্কার এন্ড কিলোয়েড কে আমি বিস্তৃতভাবে পরবর্তীতে ডিসক্রাইব করব, বিকজ এই হাইপারট্রফিক স্কার এন্ড কিলোয়েড রিলেটেড প্রশ্ন আছে আমাদের স্লাইডে। তবে এখন ডিফিনিশনটা বলে রাখতে পারি। স্কার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ raised scar or tumor like scar which is confined within the margin of wound, মানে এমন একটা রেজড স্কার বাট ইট ইজ উইথিন, মানে ওই যে উন্ডের মার্জিনের ভিতরে আছে, তাকে বলা হয় হাইপারট্রফিক স্কার। বাট এখানে কেলোয়েডের যদি কথা বলবো, কথাটা একই কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। সিগনিফিকেন্ট ডিফারেন্সটা কি, যে কেলয়েডটা হচ্ছে উন মার্জিনকে এক্সিড করবে এবং বাইরে যাবে। এখানে হাইপারট্রফিক স্কারটা উন মার্জিনের মধ্যে ছিল, সাপোজ একটা সার্কেল আছে, ওই সার্কেল মধ্যেই ছিল, উন্ডের শেপটা হচ্ছে সার্কেল। তো হাইপারট্রফিক স্কার একটু রেজ হবে, সারফেস থেকে একটু রেজ হবে, বাট ওই সার্কেল মধ্যেই থাকবে। বাট কেলয়েডটা হচ্ছে যে রেজ হবে, অনেক বড় হবে এবং ওই সার্কেলকে এক্সিড করবে, ওই সার্কেল থেকে বাইরে যাবে, এটা হচ্ছে কেলয়েড। তো কেলয়েড এন্ড স্কারের এখন আমি ডেফিনিশন মোটামুটি বলে দিয়েছি এবং একটু বুঝাই দিয়েছি, জি বাট ভাইয়া। এটা আরো ডিটেইল ডিসকাস করব, কারণ হচ্ছে যে এর প্রশ্নটা আছে। তারপর আমরা নেক্সট প্রশ্নতে যাই আপু। তো আমি জি মোটামুটি ভাইয়া। শেষ করলাম, আমি মোটামুটি কমপ্লিকেশনস অফ উন্ড হিলিং শেষ করলাম। আমি আবার একটু রিপিট করতে চাই। আমি আমি ব্রিফলি বলবো। নাম্বার 1 নন ইউনিয়ন, নাম্বার 2 ম্যাল ইউনিয়ন, নাম্বার 2 ইনফেকশন, number 3 brushed wound or wound dehiscence, number 4 is weak scar, number 5 is painful scar, number 6 is keloid, and number 7 is number 6 is hypertrophic scar, and number 7 is
কেলোয়েড। এর সাথে সাথে একটা এক্সুবেরেন্ট ফ্লেশের নাম আছে, অর প্রাউড ফ্লেশ অর এক্সুবেরেন্ট ফ্লেশ। এটাও কিছু না, এক টাইপের মানে স্কারের মতোই, কিন্তু এখানে হচ্ছে মাসল গুলা, ফ্লেশ গুলা একটু একটু বড় হয়, যাকে প্রাউড ফ্লেশ। তো আপনারা এই কমপ্লিকেশন লিখলে, এইগুলা কমপ্লিকেশন মধ্যে এই পয়েন্ট গুলা লিখলে ভালো হবে। তারপর আপু আমরা নেক্সট কোশ্চেনে আসি। আমি নেক্সট প্রশ্নটা এখান থেকে বলতেছি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স উন্ড হিলিং। তো যখন আমাকে ফ্যাক্টরস অফ উন্ড হিলিংটা ডিসকাস করতে হয়, তখন আমি ব্রডলি ক্লাসিফাই করব যে সিস্টেমিক ফ্যাক্টরস এন্ড লোকাল ফ্যাক্টরস। আগে লোকাল ফ্যাক্টরস গুলা বলি। নাম্বার ওয়ান ইজ সাইজ, নাম্বার টু ইজ সাইট, number 3 is mechanical factor like motion or rest, number 4 is presence or absence of foreign body, and number 6 is infection. So these were the local factors which influence wound healing. Now systemic factors, the systemic factors which influence wound healing are: number 1 is age, number 2 is hemoglobin level, that is if patient is anemic then wound healing may be slow. Number 3 is nutritional status, if patient is malnutrited then wound healing will be slow. Number 4 is vitamin deficiency. For example, if there is vitamin C deficiency, then there will be delay in wound healing because vitamin C is responsible for collagen synthesis. Now number 5 is presence of comorbidities. If there is comorbidities like diabetes mellitus, then wound healing will be delayed. And number 6 is hormonal factors. For example, if there is increase in amount of glucocorticoids or steroids, then it will slow down the effect of wound healing. এখন আমি ডায়াবেটিস মেলিটাসের একটা কথা বলতে চাই। ডায়াবেটিস মেলিটাসের কেন wound healingটা ডিলে হবে? এটা একটা স্বাভাবিক ব্যাপারটা আছে যে wound healingটা মানে যেহেতু পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া থাকবে, যার জন্য হচ্ছে যে ব্যাকটেরিয়া গ্রোথের জন্য একটা ভালো এনভায়রনমেন্ট থাকবে, যার জন্য ব্যাকটেরিয়ার প্রলিফারেশনটা হবে, যার জন্য wound healingটা ডিলে হবে। বাট এই থেকে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আছে যে হাইপারগ্লাইসেমিক কন্ডিশনে লিউকোসাইট গুলা ভালো করে কাজ করতে পারবে না, মানে লিউকোসাইট ক্যানট ফাংশন ওয়েল ইন সুগারি মিডিয়াম। এন্ড আপনারা তো জানেন, আমি তো এক্সপ্লেন করে দিয়েছি যে wound healing এর একটা ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে ইনফ্লামেশন, আর ইনফ্লামেশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে লিউকোসাইটের। তো যদি লিউকোসাইটের ফাংশনটা ডিস্টার্ব হয়, তখন তো অবশ্যই ইনফ্লামেশনেরও ডিস্টারবেন্স হবে এবং হিলিং এর। তো এখন আমরা এই প্রশ্নটা শেষ করলাম যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং wound healing। আপু এখন আমরা জি ভাইয়া, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জি, এখন আমরা হচ্ছে এখন আমরা এনজিওজেনেসিস আমি একটু বলতে চাই। হোয়াট ইজ এনজিওজেনেসিস? ডেফিনিশন আছে। The definition of angiogenesis is formation of new blood vessels after birth is called angiogenesis. যদি এই ফেনোমেননটা বার্থের আগে হয়, মানে এমব্রায়োলজিক্যাল স্টেটে হয়, তখন বলবো ভাস্কুলোজেনেসিস, বাট আফটার বার্থ তখন বলবো এনজিওজেনেসিস। আর এখানে আরেকটা কোশ্চেন আছে যে what are mention the sequential steps involved in healing by first intention। তো আমি তখন ফার্স্ট ইন্টেনশনটা ক্লিয়ার করছিলাম, এখন স্টেপস এর মধ্যে যাই। তো বেসিক্যালি রবিন্স মধ্যে তিনটা কথা লেখা আছে ফর দ্য ফরমেশন অফ হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। রবিন্স এর মধ্যে যে কথাগুলা লেখা আছে ওগুলা হচ্ছে তিনটা কথা। ওগুলা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এনজিওজেনেসিস, নাম্বার 2 হচ্ছে ফরমেশন অফ গ্রানুলেশন টিস্যু, আর নাম্বার 3 হচ্ছে রিমডেলিং। তো এইগুলাকে যদি বিস্তৃতভাবে ডিসক্রাইব করি, তখন এনজিওজেনেসিস মধ্যে হচ্ছে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হবে, এন্ড ইট অল অকার্স ডিউ টু VEGF, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। আর এটা ব্লাড সাপ্লাই করবে, যার জন্য গ্রানুলেশন টিস্যু ফর্ম হবে। এখন আমি গ্রানুলেশন টিস্যুকেও বিস্তৃতভাবে বলতে চাই, যেহেতু গ্রানুলেশন টিস্যু শর্ট নোট আছে প্রশ্নের মধ্যে, তো আমি একে বিস্তৃতভাবে ডিসক্রাইব করতে চাই। হোয়াট ইজ গ্রানুলেশন টিস্যু? গ্রানুলেশন টিস্যু ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নিউলি ফর্মড mesenchymal tissue characterized by newly formed blood vessels
proliferating fibroblast, cells of chronic inflammation, and newly formed connective tissue. তো এই চারটা পয়েন্ট গুলা হচ্ছে আপনারা গ্রানুলেশন টিস্যু এর ডেফিনিশনে ইনক্লুড করবেন। সাথে সাথে আমি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু বলতে চাই, যেহেতু এর শর্ট নোট আছে তো আমি এটা বিস্তৃতভাবে ডিসকাস করতে চাই। তো জি ভাইয়া, ক্যারেক্টারিস্টিক্স অফ, শর্ট নোটের মধ্যে আমরা গ্রানুলেশন টিস্যু দেখতে পাচ্ছি, এই সম্পর্কে জি আপু, জানতে জি আপু। চাচ্ছি। তো characteristics of granulation tissue are: number one, it is pale pink in color. Number two, it is granular in appearance. Number three is it is soft and velvety. And number four is it bleeds on touch. তো যদি আপনারা এই চারটা পয়েন্টটা ইনক্লুড করবেন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যুর মধ্যে, তো আর আমি যেভাবে ডেফিনিশন বলছি সেভাবে যদি লিখবেন আর এই চারটা ক্রাইটেরিয়াটা লিখবেন, তখন হচ্ছে কমপ্লিট মার্কসটা পাবেন গ্রানুলেশন টিস্যুর মধ্যে। আমি আবার রিপিট করতে চাই, গ্রানুলেশন টিস্যু ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নিউলি ফর্ম mesenchymal tissue composed of proliferating fibroblast, newly formed blood vessel, ground substances, and few chronic inflammatory cells. এটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু এর ডেফিনিশন। সাথে সাথে হচ্ছে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং characteristics of granulation tissue are: it is pink in color, velvety in appearance, granular, and bleeds on touch. এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। জি ভাইয়া, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। ভাইয়া স্লাইড শো করে প্রশ্নটি জি, দেখালে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি 8 নম্বর প্রশ্নতে যাচ্ছি। তার আগে হচ্ছে আমি মোটামুটি মেক শিওর করি যে আমি সব এই হিলিং ফাইব্রোসিস মধ্যে সব প্রশ্নগুলা ডিসকাস করে ফেললাম, 1 2 3 4 5 6 7 8 সবগুলা। তারপর হচ্ছে এখন 8 নম্বরে আসছি। এটা একটা কেস, মানে ক্লিনিক্যাল টাইপের কেস। বেসিক্যালি দিস ইজ রিলেটেড টু সার্জারি। তো আমি কোশ্চেনটা এখন পড়তে চাই। an African American lady of 30 years who went cesarean section developed a raised scar larger than original incision. The lesion recurred after surgical excision. What is your probable diagnosis? Name 3 other complications of wound healing. তো দেখেন, আমি একটু আগে কেলয়েডটা ডিসকাস করছি, এখানে হচ্ছে সব সব ক্রাইটেরিয়া গুলা মিলতেছে। আর আমি একটা জিনিস আরো অ্যাড করতে চাই, যে কেলয়েড হচ্ছে এটার একটা জেনেটিক প্রিডিসপোজিশনটা থাকে, এন্ড ইট ইজ মেইনলি কমন अगेन আফ্রিকান রেস লোকগুলার মধ্যে এটা কমন থাকে কেলয়েডটা। এই জন্য হচ্ছে এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। তো এখন আমি ডিটেইল ভাবে কিলোয়েড বলতে চাই, যেহেতু এখানে কিলোয়েডের প্রশ্ন, মানে এখানে বলতেছে যে আফটার সিজারিয়ান সেকশন একটা স্কার ফর্ম হচ্ছে। তো সিজারিয়ান সেকশন হচ্ছে কাইন্ড অফ অপারেশন, এটা একটা গাইনোকোলজিক্যাল অপারেশন, মানে সরি অবস্টেট্রিক অপারেশন, যেটা চাইল্ড বার্থের জন্য হয়। তো যখন অপারেশন হবে তখন তো ট্রমা হবে, যখন টিস্যু ট্রমা হবে তখন হিলিং হবে হইলে স্কার হইলে এখানে কমপ্লিকেশন হিসাবে জি কেলয়েড ভাইয়া, হয়ে গেছে। ক্লিয়ার হয়ে বুঝতে গেছে। পারছেন তো? হ্যাঁ, জি ভাই। কেলয়েড হয়ে গেছে। তো কেলয়েড এখন আমি কিছু আরো কথাবার্তা অ্যাড করতে চাই। আমি আবার ডেফিনিশনটা একটু রিপিট করব। কেলয়েড ক্যান বি ডিফাইন্ড অ্যাজ টিউমার লাইক raised scar which exceeds the margin of wound. তো এটা ছিল কেলয়েডের ডেফিনিশন। এখন একটা এর ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আছে, যে নাম্বার ওয়ান, ইট হ্যাজ জেনেটিক প্রিডিসপোজিশন এন্ড মেইনলি কমন ইন আফ্রিকান রেস। এখানে যেহেতু প্রশ্নের মধ্যে আফ্রো আমেরিকান লেডি বলা আছে, তো আমরা ওটা বলবো নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে যে ইট ক্যান রিকার, মানে এখানে যেহেতু কোশ্চেন মধ্যে ছিল যে আফটার অপারেশন আবার রিকর হয়, তো এর সেকেন্ড ফিচারটা হচ্ছে যে ইট ক্যান রিকার। and number 3 is it is one of the complication of wound healing, যেটা হচ্ছে disfigurement করবে, and it is it gives it makes a person look cosmetically একটু খারাপ, মানে কসমেটিক্যালি একটু একটা লোকের লুকস গুলাকে একটু খারাপ করবে আর কি। এটা এর কমপ্লিকেশনটা হচ্ছে এটা। তবে আর আমি এখানে একটা প্রশ্নটা, আমি একটা নতুন টার্মটা অ্যাড করতে চাই। এখানে মেলিনি আলসার নামে একটা আলসার আছে, যেটা হচ্ছে প্রিভিয়াস স্কার যেখানে হয়েছে
সেখানে যদি ম্যালিগনেন্সি হলে এটাকে বলা হয় মেলিনিজ আলসার। তো এটাও একটা একটা কমপ্লিকেশন হিসাবে হয়ে যেতে পারে কেলোয়েডে। তো আমরা আবার স্লাইডে ফিরি ফিরি। আমার এখন মনে হচ্ছে যে মোটামুটি শেষ মোটামুটি আমরা শেষ দিকে আছি। জি ভাইয়া, আমরা শেষের দিকে চলে এসেছি। তো এখানে আমরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন শর্ট নোট অন কেলয়েড, এটা আমি ডিসকাস করে ফেলছি। গিভ দ্য ডিফারেন্স বিটুইন হিলিং বিটুইন বাই প্রাইমারি ইউনিয়ন এন্ড সেকেন্ডারি ইউনিয়ন, এটাও মোটামুটি ডিসকাস করে ফেলছি। তো মোটামুটি আজকে টপিকটা হচ্ছে শেষ, আমরা মোটামুটি সম্পূর্ণ প্রশ্নগুলা ডিসক্রাইব করে ফেলছি। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেনটা টাইপ করতে পারবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। জি আপু, শেষ মোটামুটি। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন দিবেশ ঝা ভাইয়া। ভাইয়া সেই সুদূর নেপাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে এতক্ষণ ধরে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য টপিকগুলো। আশা করি পরবর্তী যে সেশন গুলো হবে আপনার কাছ থেকে আরো অনেক ইফেক্টিভ কিছু আমরা পাবো। ভাইয়া, আপনি যদি কিছু বলতেন। জি আপু, প্রথম হচ্ছে আমি সৃষ্টি আপুকে ধন্যবাদ দিতে চাচ্ছি, যেহেতু আমার এই প্রোগ্রামটা হোস্ট করছে, এই এত সুন্দরভাবে হোস্ট করছেন আপু। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ দিতে চাই আবার অ্যাক্সিস মেডিকেল পরিবারকে। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাক্সিস মেডিকেল পরিবার জন্য। এর সাথে আমি আশা করি যে যারা যারা এই সেশনটা দেখছেন তারা তারা লাভবান হচ্ছেন, তাদের জন্য উপকার হচ্ছে। এবং আজকে সম্পূর্ণ ডিসকাশনটা হচ্ছে রবিনস বেস্ট ছিল। অ্যান্ড রবিনস থেকে আমি আমি রবিনস স্টাডি করছিলাম, যেখান থেকে রেফারেন্স দিয়ে আমি হচ্ছে অ্যান্সার গুলা আপনাদেরকে বলছি। অ্যান্ড আশা করি যে আপনারা এই রিটেন কোয়েশ্চেন গুলা সলভ হয়ে গেছে আর আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন, এটাই আমি বলতে চাই আপু। আর আমি আবার সম্পূর্ণ অডিয়েন্স এবং অ্যাক্সিস মেডিকেল পরিবার এবং সৃষ্টি আপুকে ধন্যবাদ দিতে চাই আপু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি রেকর্ডেড ফর্মে এই ভিডিওটা আপনারা দেখতে হ্যাঁ, চান আপু, আমাদের রেকর্ডেড ফর্মে যদি ভিডিওটি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ অ্যাক্সিস মেডিকেল ফ্যামিলি।